এটা ওপেন আছে, ব্রাউজারে গিয়ে লোকাল ফার্স্ট লিখলাম, আমাদের ফাইল কোনটা, এটা। ওকে, এটা আমার আউটপুট। দেখি আমার কি আছে ফাইলে। এটা তো আমাদের ফাইল না। ক্লোজ অল ট্যাব। ওকে, আমরা প্রথমে ইন্ডেক্স ফাইলটা রান করছি, দেখি ইন্ডেক্সে কি আছে। ইন্ডেক্সে আমাদের কিছুই নেই। কি আছে আমাদের? আছে কন্টাক্টে, কন্টাক্ট পোস্ট, কন্টাক্ট গেট, এই দুইটাই তো কাজ করছি আমরা। ওকে, আমরা কি করছি? কন্টাক্টে গিয়ে, আচ্ছা আমরা আজকে প্রথম থেকে দেখব। ফেলে দিলাম। contact.php, এটা আমরা একটা ফর্ম করছিলাম গত ক্লাসে। যাই হোক, এই ফর্মটাকে আমরা ভ্যালিডেশন করতে চাইছিলাম, কিছুটা করছিলামও। এখন কথা হলো, দেখেন সাবমিট দিলে আমার কোনো ডাটা আসতেছে না। সাবমিট দিলে আমার কোন ফাইলে যাচ্ছে আমরা দেখি একটু। কন্টাক্ট ফর্মে, ফর্মের অ্যাকশনে দেখব কন্টাক্ট আন্ডারস্কোর পোস্ট ডট পিএসপি তে, অর্থাৎ এই ফাইলে যাচ্ছে। এই ফাইল থেকে এই ডাটাগুলো আমরা পাচ্ছি, যা খুবই ভালো, আমরা পাইলাম। দেখেন সাবমিট দিলে শুধু নেম ইমেল মেসেজ আসতেছে, কিন্তু কোনো ডাটা আসতেছে না। তো এই ডেটা আনার জন্য আমরা দুই ভাবে ভ্যালিডেশন করতে পারি। দেখি চলেন। প্রথমত আমরা এই কন্টাক্ট পেজে যাব, গিয়ে আমরা একটা দেখি আগে। এই যে ইনপুট টেক্স, এই নেমটা, হ্যাঁ নেমটা। এইখানে এসে ইনপুটের মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখে দেবো, আর ই কিউ ইউআই, আর এটা রিকোয়ার। এটা লিখে দিলে মোটামুটি এটা রিকোয়ার হয়ে যাবে। চলেন, এই যে আমার, দেখেন এখন যদি আমি সাবমিট করতে যাই বলতেছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, অর্থাৎ এটা ফিল না করা পর্যন্ত সে যেতে দেবে না। তো দেখি আমি দেই নাম, এই দেখেন আমার ডেটা আসছে। এখন যদি আমি ফিল আউট না করে সাবমিট করি, এই দুটো দিচ্ছি, যেতে দিচ্ছে না। এইটাকে বলে হচ্ছে ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন। আমরা এই যে ভ্যালিডেশনটা করছি সেটাকে বলে ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন। তবে এই ভ্যালিডেশনের মূল্য নাই। মূল্য নাই বলতে, এই ভ্যালিডেশনের দরকার হয় তা না। যেমন কোথায় একটা কোম্পানি আছে, তার স্টাফদের জন্য, তার টিচারদের জন্য, কিংবা ইন্টারনাল ভাবে একটা সাইট, সেখানে ডাটা নিব। এখন সেটার জন্য দরকার হয়, কেন দরকার হয় সেটা হচ্ছে, এই দেখেন, কেউ যদি ন্যূনতম ডিজাইন সম্বন্ধে ধারণা জানে, সে কি করবে? এসে এখানে এই যে আমাদের রেকর্ড আছে না, এটা ফেলে দিল। ফেলে দিল। এখন ফেলে দেওয়ার পর দেখেন, এখন আমি ডাটা এখানে দিলাম না, এই দুইটা দিলাম, সাবমিট করলাম, সাবমিট হয়ে গেল। দেখেন এটা আমার কিন্তু রেকর্ড কোডে ঠিকই আছে, তবে ব্রাউজারে আর নেই, অর্থাৎ এই নেমটা খালি। তো এরকম অনেকেই, যখন আমরা পাবলিকলি করব, তো দেখবো অনেক উল্টাপাল্টা লোকজন আছে, তারা শুধু পোস্ট সাবমিট করতে 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 আমার ডাটাবেসটা ভারী করে দেবে, জায়গা নষ্ট করবে, এইরকম। এর কারণ হচ্ছে আমরা ভ্যালিডেশনটা করি। আর যে বললাম হচ্ছে এই রিকোয়ার যে ভ্যালিডেশন ফন্টেন, এটাও দরকার হয়। সেটা হচ্ছে
ধরেন আপনি একটা কোম্পানিতে আছেন 20 জন এমপ্লয়, তো কোম্পানি চাইলো যে আপনাদের জন্য একটা ওয়েবসাইট বানাতে। এখন কি আপনি এই ইচ্ছা করে যায়া এইখানে ইনস্পেক্ট ইলেভেন করে ফেলে দেবেন? কখনোই না। কারণ আপনি ফেলে দিলে আপনাকে ধরবে যে তুমি এইখানে ফেলে দিছো কেন। তো এটাও দরকার হয়, ওটাও দরকার হয়। তবে যদি পাবলিকলি রাখতে চান তাহলে অবশ্যই এই রিকোয়ারের আর প্রয়োজন হয় না। আমরা ব্যাক এন্ড অর্থাৎ কোন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে রিকোয়ার্ড করব, এটাই হচ্ছে কাজ। তো এইটা কাজের জন্য আমার কি করতে হবে, আমরা হচ্ছে ব্যাক এন্ডে রিকোয়ার করব। ব্যাক এন্ডে রিকোয়ার কিভাবে করব, এইটার জন্য আমার কন্ডিশন চালাইতে হবে। গতকাল মনে হয় একটু দেখাইছিলাম। ওকে, আমার এইটা কই যাচ্ছে, contact.post.php তে যাচ্ছে। তাহলে এই ফর্মটা সাবমিট করলেই এই পেজে যাচ্ছে। কার মাধ্যমে, ওই ফর্মটা পোস্ট মেথডের মাধ্যমে। তো আমরা পোস্ট ভেরিয়েবলের মধ্যে সব ডেটা পাবো। চলেন এই পোস্ট ফর্মে আসি, পোস্ট মেথডের মধ্যে এর ডেটা পাইছি। তো আমরা এখন রিকভার করব। ওকে, আমরা কালকে দেখাইছিলাম এই যে এইটুকু আমি একটু কপি করি। পোস্টের মধ্যে যে নামটা আছে এটাকে কি করব আমি, আন্ডারস্কোর পোস্ট নেম, এটা যেন, দাঁড়ান একটু, এটা আমি দেখি এটার ফার্স্ট ব্র্যাকেট কেন দিছিলাম আমি। ও, ফার্স্ট ব্র্যাকেট দিছিলাম হচ্ছে কনক্যাটেনেট করার জন্য। ওকে, কোনো প্রবলেম নেই। এখন আমি কি করব, এই নেমটাকে অর্থাৎ আমি ধরি প্রথম ইনপুট ফিল্ডটাকে আমি একটু ভ্যালিডেশন করব। খুবই সহজ, কালকে করছিলাম। আমরা কি চালাবো, ইফ কন্ডিশন। তার আগে আমরা একটা ফাংশন দিয়ে এটা চেক করছিলাম না, empty ফাংশন, empty ফাংশন। এই ফাংশনের মধ্যে চেক করছিলাম যে এই ভেরিয়েবলটা অর্থাৎ এটা আছে কি নাই। $_ এখান থেকে কপি করেন, কপি করে এই ফাংশনের মধ্যে পেস্ট করেন। অর্থাৎ এর মধ্যে ডেটা আছে কি নাই সেটা পোস্ট করবে। যদি ডেটা থাকে তাহলে হচ্ছে আপনার কি দেখায়, কিছুই না। আর যদি ডেটা না থাকে তাহলে এই এমটি ফাংশনটা হচ্ছে কাজ করে, মানে এখানে অন দেখায়, মানে এই ডেটাটা, এই ফিল্ডটা খালি আছে, এর মধ্যে কোনো ডেটা নেই। তো চলেন দেখি আসলে কি অবস্থা। এটাকে আমি ইকো করব, এটা মনে হয় আমি কালকেও দেখাইছিলাম। ইকো করলাম। এখন যদি আমি ব্রাউজারে যাই, এর মধ্যে কিছু না দিয়ে সাবমিট দিলাম অন, কিছু দিয়ে সাবমিট দিলাম ফাঁকা, এর মানে কিছু একটা করতে পারতেছি আমরা। এই কিছু একটা করতে পারতেছি, তাহলে এইটুকু আমরা একটা ইফ কন্ডিশন ধরি, কাট করে ফেলে দেই। ইফ, এই কন্ডিশনের মধ্যে আমরা এটা দিলাম যে এইটার মধ্যে যদি ফাঁকা পাও তাহলেই তো অন হবে, মানে এই ফাংশনটা কাজ করতেছে। ফাঁকা পাইলে সে এখানে ঢুকবে। এখানে ইকো দিয়ে লিখলাম কি, he give me your name, ওকে দিলাম। আর যদি ফাঁকা না পাই তাহলে দিলাম ও ও ও এলস, else এলস। echo okay। হ্যাঁ, কিছু বললেন? না স্যার, বললাম আর কি ইকো ওকে হবে, ইকো লিখে ওকে লিখবো বা অন্য কোনো কিছু। হুম হুম। তো আমরা এলসে দেব হচ্ছে
ওকে, তোমার নাম পাইছি। এটা আমার অবশ্যই স্ট্রিং সাইন কাট করে তোর মধ্যে দিতে হবে। ওকে, দিলাম। দেখি স্যার এখন যেভাবে বাংলা আর ইংলিশ মিলাই ফেলে প্রোগ্রামিং এর মধ্যে। এটা তো স্ট্রিং, আপনি এখানে যা ইচ্ছে তাই লিখতে পারেন। না এটা সেটাই বললাম, মানে স্যার আপনি এখানে যাই লিখা যায় ঠিক আছে, বাট আপনি মজা জিনিসটা মানে ও, হ্যাঁ, বুঝতে পারছি, আপনার কথা বুঝতে পারছি। আসলে ওই ইংলিশ চিন্তা ভাবনা করতে করতে লেখা, ইংলিশে তো খুব একটা ভালো পারি না, এই কারণে আমি বাংলিশ মিলা লিখছি আপনাদের বোঝানোর জন্য। যাই হোক, বুঝতে পারলে হলো। এখন দেখেন, স্যার বুঝতে পারছি, জাস্ট বিষয়টা হচ্ছে জিনিসটা মানে হিউমার ক্রিয়েট করে আর কি স্যার। হুম হুম, যাই হোক, আমরা যদি এখন কোনো নাম না দেই, দেখেন ইমেল দেই, অ্যাড্রেস দেই, এত কিছুই দিলাম না, সাবমিট দিলাম, দেখেন গিভ মি ইওর নেম মানে তোমার নাম দাও। এখন যদি আমি কিছু দেই, তাইলে তোমার নাম পাইছি। দেখেন আমার কিন্তু এটা ভ্যালিডেট হইল, কিন্তু আমরা এইরকম চাচ্ছি না। আচ্ছা, সেটা দেখবো আমরা, তার আগে তাহলে আমরা এইরকম প্রত্যেকটা করতে পারি না? ওকে, করলাম। আমরা তিনটার জন্য তিনটা নিলাম। এখন কথা হলো যে ইউজার মেইলটা ধরি, ইউজার নেমের কাছে ইউজার মেইল, আর ইউজার নেমের কাছে মেসেজ হাতে লিখি। দেখেন এখন যদি আমি তিনটাতেই না দেই কি লেখা আসে, ব্রেক দিই নাই, আচ্ছা না দিলাম। দেখেন গিভ মি ইওর নেম, গিভ মি ইওর নেম, গিভ মি ইওর নেম, মানে তিনটাতে দেয় নাই, তিনটাতেই। আমি যদি এটা একটু চেঞ্জ করে দেই, MAIL MASSAGE, মানে তিনটাতেই পাচ্ছে। এখন যদি দেখেন আমি একটাতে দিলাম, দুইটাতে দিলাম না, তাহলে এই দুইটা পাবে না, প্রথমটা পাবে। দেখেন প্রথমটা কি, তোমার নাম পাইছি, তারপর গিভ মি ইওর ইমেইল, গিভ মি ইওর মেসেজ, দুইটা আসছে। আমি যদি তিনটাতে দেই, এই, কি বলে, দুইটাতে দেই, তাহলে এটা পাবে না। আবার যদি আমি তিনটাতেই দেই, দেখেন তিনটাই তোমার নাম পাইছি, তোমার নাম পাইছি, তোমার নাম পাইছি। তো আমি তো এরকম চাচ্ছি না, আমি তো অন্য কিছু কন্ডিশনে চাচ্ছি। যেমন আমার প্রথমটাতে, কই, প্রথম ফিল্ডেই না দিলে সে প্রথমটাই ধরবে, শেষেরগুলাতে যাবেই না, প্রথমটা আগে ধরবে, এটাকে আগে পূরণ করতে হবে, তারপরে যাবে। এখন প্রথমটাই যদি আমি দেই, তারপরেই এটাতে আসবে, এইটাতে না দেওয়া পর্যন্ত এটাতে সে ধরবেই না, যাবেই না। এরকম করতে কন্ডিশন যেন কি করতে হয় আমার, মানে প্রথমটা যদি ট্রু হয় তাহলে এটার মধ্যে ঢুকবে, পরেরগুলো কিন্তু রিড করে না। তো এরকম করতে যেন আমার কি কন্ডিশন কি রকম করতে হয়, দেখেন এইটা করার জন্য হচ্ছে আমাকে, আপনি এটা কপি করে কাট করেন, করে এখানে এসে পেস্ট করেন। এতে লেখেন হচ্ছে ELSE, এলস ইফ, অর্থাৎ তুমি যদি এইটা না পাও, নাম ফাঁকা পাও, তাহলে এটাতে ঢুকো, আর যদি ফাঁকা না পাও তাহলে এইটাতে আসো। এইটাতে এসে যতক্ষণ না পর্যন্ত তুমি এইটার নাম ফাঁকা না পাচ্ছ, মানে ডেটা না পাচ্ছ, ততক্ষণ তুমি এটাতেই ঢুকবা, এইগুলাতে আর আসবা না। থার্ড ডেটা যদি ফাঁকা পায় তাহলে এটাতে ঢুকবে, পরেরগুলা রিড করবে না। যখনই ডেটা পূরণ করে তখনই হচ্ছে পরের গুলোতে ঢুকবে। এটা হচ্ছে কথা। দেখেন আমি এইখানেও একটা, ওই আর একটা কই গেল, ওয়েট করেন। রেকর্ড, ওকে। এখন ইফ এলস ইফ
এই ইফটা আবার কাট করি, এর উপরে নেই, কি হলো এখানে, ইফ এলস ইফ, আমি বোঝাচ্ছি, একটু ওয়েট করেন, কোনো সমস্যা নেই। দেখেন এখানে কি করলাম, প্রথমে একটা কন্ডিশন কি, নেম, যদি তোমার নাম ফাঁকা থাকে তাহলে এটাতেই ঢুকবা, পরবর্তীতে আর ঢুকবে না সে, এটা যে পর্যন্ত পূরণ না করবেন সে পর্যন্ত নিচে রিডি করবে না। এইটার পরে যখন এইটা দেবেন, এইটা ডেটা না দেওয়া পর্যন্ত এইটা থেকে সে বের হবে না, মানে পরবর্তীগুলা রিড করবে না। যখনই সবগুলা দেবেন তখনই হচ্ছে এই এলসটা পাবে, তার আগে আর পাবে না। দেখেন দেখেন এখন যদি আমি রিফ্রেশ করি, এখানে নেম দেই, আচ্ছা নেম দিলাম না, সাবমিট দিলাম, দেখেন তোমার নাম পাইছি একটা, কিন্তু তিনটার একটাতেও, আচ্ছা এইগুলা ফেলে দিই আমি, দেখেন আমার কয়টা পাই, একটা, তোমার নাম দাও। যখন এইটাতে নাম দিলেন তখন সাবমিট দেন, দেখেন ও বলতে তোমার ইমেল দাও। যখন এটাতে ইমেল দিলেন তখন হচ্ছে তোমার মেসেজ চাবে, তোমার মেসেজ দাও, তার আগে কিন্তু চাচ্ছে না ও। মেসেজ সবকিছু দিলাম, এখন দিছে তোমার নাম পাইছি, মানে সবকিছুই পাইছে, ইটস ওকে, সবকিছুই পাইলো, হুইচ গুড। এখন কথা হলো যে এইখানে আর একটা কাজ আছে, আমরা কিন্তু ভ্যালিডেশন প্রায় শেষ, তবে আরো কিছু কিছু কাজ আছে, মানে বেসিক ভ্যালিডেশন যেটা, এটা হচ্ছে আমরা এখন স্ট্রাকচারে রাখবো। কিন্তু তারপরেও দেখেন, এটা আমার ইমেল না, আমি কি করলাম, এইখানে গিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট করে টাইপ, কই ইনপুট টাইপ কন্ট্রোল ইমেল, এই দেখেন টাইপ ইমেল আছে না, আমি টাইপ টেক্সট করে দিলাম, টি ই এক্স টি, টেক্সট করে দিতেই পারি আমি, দিলাম। দেওয়ার পর আমি কি করলাম, এইখানে এসে এটা ফেলে দিলাম, ফেলে দিয়ে হাবি জাবি দিয়ে দিলাম, এটা কি কোনো ইমেল হইলো? তারপরে যখন সাবমিট দেবেন দেখেন তোমার নাম পাইছি, মানে ইটস ওকে, সব ঠিক আছে। এখন কথা হইলো যে এটা কি ইমেইল, এটা নিয়ে আমি কি করব, এটা কোনো ইমেইলে ফরম্যাট হয় না, জিমেইল না গুগল না ইয়ে কিছুই তো নাই। এইটা হচ্ছে আবার ভ্যালিডেট করতে হয়, মানে যে কেউ, আমাদের ইয়া তো অনেকেই এরকম সমস্যা করতে পারে, এটা তো কমন বিষয়। তো আমরা যেন কেউ কোনোভাবে করতে না পারে কোনো সমস্যা, এই কারণে আমরা কি করব, আমরা সবকিছু ভ্যালিডেট করব। তাহলে আমাদের ইমেলটা ভ্যালিডেট করতে হবে, চলেন আমরা আগে ইমেলটা ভ্যালিডেট করি। এটা ভ্যালিডেট করতে আপাতত বোঝার জন্য এইগুলা কমেন্ট আউট করে রাখলাম, আমি নিচে আসলাম, নিচে এসে আমি কি করব, এই যে ইমেলটা ভ্যালিডেট করার জন্য আমার একটা ফাংশন আছে, আমার কি আছে, একটা ফাংশন আছে, সেই ফাংশনের নাম হচ্ছে FILTER ফিল্টার var নামে, হ্যাঁ একটা ফাংশন আছে। এই ফাংশন, এই ফাংশনের মধ্যে হচ্ছে দুইটা প্যারামিটার দিতে হয়। এই ফাংশনের মধ্যে কি দিতে হয়, দুইটা প্যারামিটার দিতে হয়। কি কি প্যারামিটার, প্রথমে আমি এটা দেব একটা, মানে এই পোস্টের মধ্যে যে ইউজার ইমেলটা পাবে সেটা ধরলাম, কমা দিয়ে এটা ভ্যালিডেট করার জন্য ওদের একটা নির্দিষ্ট কাস্টম অ্যাট্রিবিউট বলেন আর যাই বলেন সেটা আছে, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে ভ্যালিডেট
সবগুলো বড় হাতের হয় প্রথমে শর্ত। FILTER ফিল্টার ভ্যালিডেট। আমরা একটু সার্চ দিই ফিল্টার ভ্যালিডেট ইমেইল, কারণ আমাদের অনলাইন সোর্স আছেই, আমরা ভুল লিখবো না। FILTER এরকমই তো, PHP ফিল্টার ভ্যালিডেট ইমেল। হ্যাঁ ঠিক আছে, এটা আমরা এটার পরে ঢুকবো, আগে আমরা তো কাজ করি ফিল্টার ভ্যালিডেট EMAIL। এইরকম এইরকম যদি দেন তাহলে কি হয় দেখি, এটাতে কোনো পরিবর্তন হয় কিনা, এটাকে আমরা ইকো করে দেখি। ইকো 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 করে দেখবো কি ফিল্টার ভ্যালিডেট যে ফাংশনটা, এর মধ্যে দুইটা প্যারামিটার দিছি। পোস্টের মধ্যে যে ইউজার মেইল দিছি, ইউজার ইমেইল, এটা হচ্ছে তো ইনপুট ফিল্ডের নেম, আর এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট বলেন আর ইভেন্ট বলেন যাই বলেন, সেটা পিএইচপি বা কাস্টম করা, বিল্ড ইন করা। তো আমরা এখন যদি রিফ্রেশ দেই, দেন এগুলো তো অফ করছি, শুধু এটাতে কাজ করি আমি। এমনি একটা দিলাম, কোনো ফরম্যাট নাই, সাবমিট দিলাম, দেখি কি প্লিজ ইন্টার ইওর অফ। প্রথম কথা হচ্ছে আমি তাহলে এটা ফেলে দিয়ে আসি, রিফ্রেশ দিই তো হচ্ছে টাইপ আবার ইয়া হয়ে গেছে, ইমেইলই হয়ে গেছে। তো আমি টাইপটা টেক্সট করে দেই, TXT। যে কেউ এটা কিন্তু করতেই পারে ইনস্ট্রাক্ট 11 করে, আমরা টেক্সট করে দিলাম। চলেন দেখি কি আউটপুট দেয় আমাকে ফিল্টার ভার। সাবমিট দিলাম, দেখেন কিছুই না, ফাঁকা। আচ্ছা, প্রথমে একটা দিলাম, এখন দেখি আর একটা দেই। এখন দেব হচ্ছে ভ্যালিড একটা ইমেল, এটা দিলাম। দেখেন এর মানে কি, এর মানে হচ্ছে আপনি যখনই ভ্যালিড কোনো ইমেল দিচ্ছেন তখনই সেই ইমেলটা দিচ্ছে, আর যদি ভ্যালিড কোনো ইমেল দিচ্ছেন না তখনই কিন্তু সে দিচ্ছে না। দেখেন সে কিন্তু ধরতে পারতেছে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। ওনারাও মনে করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। তো কথা হলো যে আমার এই ফাংশনটা কিন্তু বুঝতে পারতেছে, এই ফাংশনটা বুঝতে পারতেছে যে আমার কোনটা ভ্যালিড ইমেইল, এটার মধ্যে কোনটা ভ্যালিড ইমেল আসতেছে কোনটা ইনভ্যালিড ইমেল আসতেছে। তাহলে এটা তো আমরা করতেই পারি, কি করতে পারি, আমরা হচ্ছে কন্ডিশন দিতে পারি যে ভ্যালিড ইমেল হইলেই তুমি আসতেছে, যেহেতু এর মানে এইখানে এখন ভ্যালিড ইমেল, এইটা ইফ যদি তুমি ভ্যালিড ইমেল পাও তাহলে এলসে, আর যদি ইনভ্যালিড পাও তাহলে কোথায়, আপনার হচ্ছে ইফে। তো আমি প্রথমে একটা তাহলে কন্ডিশন লিখি আগে, এটাও কন্ডিশন ইফ। ইফের কন্ডিশন কি লিখবো আমি, ইফের কন্ডিশন লিখবো হচ্ছে এই যে যেটুকু আমি দিছি ফিল্টার ভার এইটুকু কাট করি, আমরা তো এটুকুতে চেক করলামই। ইফের কন্ডিশন যদি এইটা হয়, এইখানে কি ইফের কন্ডিশন যদি এটা হয় তাহলে কি হবে, ইকো করি, ইকো এটাতে কি যখন ঠিক হবে তখনই কিন্তু আউটপুটটা দেখাচ্ছে, যখন ঠিক হচ্ছে মানে ভ্যালিড ইমেল দিচ্ছি, আর যখন ঠিক হচ্ছে না দেখাচ্ছে না। তাহলে এটা কি দেখাচ্ছে, এটা তো শর্ত পূরণ করতেছে, তাহলে লিখলাম হ্যাঁ ওকে, ওকে তোমারটা ঠিক আছে। আর যখনই পূরণ হবে না তখন কি হবে, এলস, এলসের মধ্যে আমরা লিখব ইকো PLEAS প্লিজ
enter enter your LID valid IL ইমেল। ওকে লিখলাম, দেখে এখন কি হয়। এইখানে এখানে তো দেওয়া লাগবে না, শুধু এটাই দিলাম, একটা সাবমিট দিলাম। দেখেন প্লিজ এন্টার ইউর ভ্যালিড ইমেল, আমার কিন্তু ধরতে পারতেছে। আর এখন ও যা যদি টাইপ আমরা ইমেলও দিই, ও যদি টেক্সটও করে দেয় তাও কিন্তু যেতে পারবে না। কি অবশ্যই এখানে একটা যে কোনো ভ্যালিড ইমেল দিয়েই যেতে হবে। দেখেন ওকে। এখন কথা হলো ওই কোড, আমরা তো দেখবো হচ্ছে যে এলসি এইখানে আমরা এইখানে যদি ভ্যালিড ইমেল না দেয় তাহলে এইখানে আসবে। আর যদি ভ্যালিড ইমেল দেয় তাহলে এলস এর কোনো দরকার নেই, আমার এই এলস এ চলে যাবে, আমরা এইখানে আনবো, এলস এ চলে যাবে। অর্থাৎ আমরা একটু উল্টায় দেবো, ধরেন এটা আমরা কাজটা উল্টায় দিব, এইটা দিব ওইখানে, আর ইকো ওকে। মানে এখন দেব সে ভ্যালিড ইমেল দিলে হচ্ছে এইটা বলবে, আর ইনভ্যালিড না, ভ্যালিড ইমেল দিলে ওকে বলবে, আর ইনভ্যালিড ইমেল দিলে এইটা বলবে। এই ফাংশনই উল্টা দিছি, কিন্তু এটা এটা লিখছি, এটা এটা লিখছি। তো এই রকম নট অর্থাৎ না বোধক কিংবা উল্টা দেওয়ার জন্য কি সাইন যেন ইউজ করতে হয় আমার, আপনাদের তো মনে হয় দেখাইছিলাম আমার যতটুকু, মানে এটাতে না দেখালে জাভা স্ক্রিপ্টে দেখাইছিলাম। কি বলতে পারবেন আমার এটা উল্টায় দেওয়ার জন্য, বিপরীত করার জন্য কি সাইন দিতে হয়? আমার একটা না বোধক চিহ্ন আছে না, মানে এক্সক্লেমেটরি সাইন, যেটাকে আমরা নট সাইন বলি প্রোগ্রামিং ভাষায়। আমরা যদি আমার কন্ডিশনটা কি এটা না, এটা ট্রু আছে, এটাকে ফলস করে দেই, অর্থাৎ এটা উল্টা দেয়, কি করতে হবে, এর আগে এসে একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। দেখেন তুমি এটা উল্টা দিছি, এটাও দিচ্ছি, তারপরে ফলাফল আমার আগের মতোই থাকবে। ইমেল একটা ভুলভাল ইমেল দেই, দেখেন প্লিজ এন্টার ইমেল, দেখেন উল্টা দিছি, তারপর কিন্তু আমার ফলাফল ঠিকই আছে। ওকে, এইটা হচ্ছে কাজ। তো এখন কি করব আমরা, এইটাকে চেকিং করব এইখানে গিয়ে, এটা ফেলে দেই। এটার এখন এই পোর্শনটার দরকার নেই, কারণ এই পোর্শনটা আমরা এখানে দিছি। তো এইটা এখন কি করব, কাট করে নিয়ে আমার ইউজার মেইলের পরে লিখে দেব। কেন পরে দিব, আর এইখানে অবশ্যই এলস ইফ দেবো, আর এলস ইফ হবে না। কেন হবে না সেটা বলতেছি। দেখেন এখানে দেই সব ঠিক আছে, গুড। কি হলো, এইটাকে রিড করলে এইটার পরে হচ্ছে এটা রিড করবে, এটা যেটা দিলে এটা রিড করবে, এটা দিলে এটা রিড করবে। এখন কথা হলো এই কারণে হচ্ছে ইফ যদি দিতাম তাহলে তো ইফ তো একটাই হয়, এখানে এলস ইফ দিছি। এখন যদি এটা আমি মাঝখানে দিই কি হতো বলেন তো, মাঝখানে দিলে এটা যদি ডেটা না পেত তাহলেই তো ঢুকতো। এখন যেটা আমি এবিসিডি দিলাম, এটা ঢুকতো না, এটা না ঢুকলে তো এটা চেক করতে পারতো না। এই কারণে হচ্ছে আমি এইখানে দিছি, কারণ প্রথমে সে এইটা চেক করবে যে এর মধ্যে ডেটা আছে কিনা, যদি চেক করে ডেটা পায় তাহলে সে এই পরেরটাতে আসে, পরেরটাতে চেক করবে যে যে ডেটাটা পাইছে সেটা ভ্যালিড কি না। বুঝতে পারছেন? এখন যদি দেন আমার কোড সুন্দরভাবে কাজ করবে। দেখেন নেম যদি না দেই, গিভ মি ইওর নেম, ওকে দিলাম। ইমেল যদি না দেই, গিভ মি ইওর ইমেইল,
ওকে, আমি মেইলও দিলাম, সাবমিট দেই, প্লিজ এন্টার ইওর ভ্যালিড মেইল, দেখছেন এটা দেখাচ্ছে। ওকে, আমি এখন ভ্যালিড ইমেইল দিলাম, সাবমিট দিলাম, প্লিজ গিভ মি ইওর মেসেজ, আমাকে একটা মেসেজ দিতে হবে, সাবমিট দিলাম। ওকে, সব ঠিক আছে, যা আমার জন্য খুবই ভালো। এখন আমরা দেখি তো একটু কারিশমা করে কি হয়, কি ভুল হয়। দেখেন এটাতে কি, এটাতে বলছে হচ্ছে ইমেলটা তোমার দিতে হবে কি ভ্যালিড, ভ্যালিড না দিলে তো যেতে দেবে না। এখন যদি আমি এইটা ফেলে দেই কি হবে, এটা এসে চেক করবে, তারপর এটা ভ্যালিড চেক করবে, সে কিন্তু আর ইয়া চেক করতেছে না, মানে আছে কি নাই। যদি না দেই তাহলে যায় নাকি, দেখি ওটা দেওয়ার প্রয়োজন আছে কিনা, এটাও তো দেখতে হবে আমার। ইমেল কি দিলাম, সাবমিট দিলাম, বলছে ইন্টারভিউ ভ্যালিড ইমেল। ওকে, আমি ইমেলই দিলাম না, তুমি কি বলবা দেখি। সাবমিট দিছি, ইন্টারভিউ ভ্যালিড ইমেল, মানে এখন ওকে কিছু না দিলে ও ওইটাই দেখাবে, ইন্টারভিউ ভ্যালিড ইমেল, ইন্টারভিউ ভ্যালিড ইমেল, মানে ওর মধ্যে কিন্তু আমি কিছু দেই নাই, তারপর ও সেটাই দেখাচ্ছে। এখন একটা কাজ করা যায়, ইন্টারভিউ ভ্যালিড ইমেল ওইখানে না দিয়ে আমরা সরাসরি একটাই লিখে দিতে পারি যে আহ, সঠিক ইমেল পাই নাই, মানে ইমেল পাই নাই, এটা দিলেই বোঝায় এক কাজে দুইটাই হয়। যে ইমেল পাই নাই মানে হয় ইমেল দিতে হবে অবশ্যই ভ্যালিড ইমেল, তাছাড়া তো পাবে না। দেখেন এখন ইমেলই দিলাম না, ইন্টারিয়র ভ্যালিড ইমেল, মানে এইটাই দেখাবে সে। তো যদি আপনারা চান তাহলে একটা করে এখানে দিতে পারেন যে তোমার ইমেল দাও, তোমার ইমেল দাও, বারবার এক কথা বলে দিতে পারেন। আর যদি ইন্ডিভিজুয়ালি লিখে দিতে চান কোনটা প্রবলেম, সেটা এইরকম দিতে হবে। তাইলে দেখেন ইফ কন্ডিশন দিয়ে আমাদের ফর্ম ভ্যালিডেশনটা হলো। এটা এখন শুধু আমরা ডেটাবেজে ইমপ্লিমেন্ট করব, মানে ডেটাবেজে রাখবো, তারপরই হচ্ছে কাজ হবে। এই হচ্ছে আমার ফর্ম ভ্যালিডেশন গেল, যা পিএইচপি দিয়ে খুবই সহজ। দেখেন এখন আপনি ক্রোমে আছে, কন্ট্রোল ভিউ দেন, সোর্স দেন, এইখানে কি দেখেন এটা পোস্ট ডাটা এগুলা ঠিক আছে, এইখানে কি কোথাও আমার পিএইচপি কোড দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু এই টাইপ ইউজার ইমেল টাইপ টেক্সট, এখানে যদি টেক্সট যাই দেন তারপর তাকে এখন ইমেল দিয়েই যেতে হবে। আমার এখানে কোনো পিএইচপির কোড আর নেই, যা আমার সব সার্ভারে রান হচ্ছে, অর্থাৎ এটা সিকিউর। এটাই হচ্ছে কাজ। যাই হোক, এখন এইটাতে কি কারো কোনো সমস্যা আসে বুঝতে? হুম, না স্যার। সমস্যা না থাকলে তো ভালো। আমি জানি আপনারা সবাই বুঝতে পারেন, খুবই ভালো আপনারা, কিন্তু কাজ, কাজের বেলায় এসে আপনারা ঠিক মতো কাজ করেন না, প্র্যাকটিস করেন না, সমস্যা এখানে। সমস্যা তো আসল জায়গাতেই। এখন দেখেন এইগুলা তো আচ্ছা, তার আগে আমরা কিন্তু একটা দেখলাম এরকম ফর্ম ফিল্টার ভ্যালিডেশন অনেকগুলা এআই আছে, দেখি আমরা কিছু খুঁজে পাই নাকি। এফআইএল ফিল্টার, আচ্ছা এটাই সার্চ দেই, দেখি কি কি আসে। ম্যানুয়ালি করা যায়, স্টাক ওভারফ্লোতে না যে আমরা হচ্ছে W3 তে যাই, W3 তে অনেক সুন্দরভাবে গুছায় আমাদের বলেন। ফিল্টার ভার, এই যে এটা ওই ইয়াতে দেখো, এইখানে আপনারা ট্রাই ইয়োরসেলফ করতে পারেন, অর্থাৎ এইখানেই প্র্যাকটিস করতে পারেন। এই দেখেন ফিল্টার স্যানিটাইজ ইমেল, মানে
আপনার ইমেলের মধ্যে যদি বড় ছোট কোনো লেখা থাকে কিংবা আনওয়ান্টেড কিছু লেখা থাকে, তাহলে এটা স্যানিটাইজ করতে পারবেন, মানে কেটে সেটে আপনার মতো ইমেল করে নিতে পারেন। একই ফিল্টার ভারের এক ফাংশনের মধ্যে ফিল্টার স্যানিটাইজ ইমেল, ফিল্টার ভ্যালিডেট ইমেল, এই যে তারপর আর কি কি আছে, ফিল্টার ভ্যালিডেট ইমেল, রিমুভ অল ইল্লিগাল ক্যারেক্টার ফ্রম ইমেল, সুন্দর করে এখানে দিয়ে রাখছে। দেখে এটা হচ্ছে আমার কি পিএইচপি ডকুমেন্টেশন ম্যানুয়াল। দেখেন ফিল্টার ভ্যালিডেট বুলিয়ান আছে, এটার কি কাজ করে, ট্রু আর ফলস, অন হলে ট্রু, ইয়েস অন, আর রিটার্ন ফলস আদারওয়াইজ রিটার্ন ফলস করে। ফিল্টার ভ্যালিডেট ডোমেইন আছে, ফিল্টারে অনেকগুলা ইআই আছে আপনার, ফিল্টার ভার কিংবা ফিল্টার ভ্যালিডেটের অনেকগুলা আছে, ভ্যালিডেট করার অপশন আছে, অনেক কিছু আছে। আপনারা যদি সময় পান একটু দেখে নিন। এই যে ফিল্টার ভ্যালিডেট রেজেক্ট, আমরা এটা জাভাস্ক্রিপ্টে করছি না, রেজেক্ট দিয়ে স্পেশাল ক্যারেক্টার, বিভিন্ন ক্যারেক্টার অনেকখানি একটু কিন্তু কোড মুখস্থ করা লাগছে। পিএসপি তে এটা একটু সহজ। ওকে, এখানে এসে যদি পারেন একটু দেখেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই ফর্মগুলা দেখেন আমি সাবমিট করতেছি, ঠিক আছে, ওকে দেখাচ্ছে সবকিছুই ঠিক আছে, গুড। কিন্তু আমি আবার পরবর্তীতে ডাটাতে নিচ্ছি, আমি একে পরবর্তীতে একটা মেসেজ দেব কিংবা এ সাবস্ক্রাইব করলো, আমার একে তো ইমেল কিমেল যাই হোক দিতে হবে, এর জন্য তো তার ইমেল তার নেম জানা প্রয়োজন। সে আমাকে দিল, আমি কি কোথাও স্টোর করে রাখছি? এটা আমি কিন্তু কোথায় রাখতেছি না, শুধু প্রিন্ট করলো সে দেখতে পারতেছে, মানে ওকে হইছে। এটাকে বলে হচ্ছে ধোঁকাবাজি। মানে আমি ওইখানে ইকো দিয়ে দেখা দেব যে হ্যাঁ, কি বলে, তোমার সব ডেটা সেভ হয়েছে, ইউ আর সাকসেসফুল। কিন্তু আদতে আমার কিছুই সেভ নাই, আমার তো ডেটাবেজই নাই, সেভ হবে কি? তো এই রকমও দেখবেন অনেক ওয়েবসাইট আছে অনেক কাজ করে, আবার এই ফর্মের মধ্যে হচ্ছে ইমেজ নিয়ে কাজ, ইমেজ রেখে দেয়, ফর্ম এআই হয় না। আবার যদিও হয় কোনো ভ্যালিডেট নাই, দেখবেন ফাঁকা দিলেও হয়, দিলেও হয়, কোনো ভ্যালিডেট নাই, ওদের ডাটাবেজও নাই, এমনি হুদায় রাখছে যেন সবাই সাইটে একটু ঢোকে ভিজিট করে। ভিজিটর বলে গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট নেই, গুগল থেকে অ্যাড শো করে, মানে ওদের কাজই এই। কিছু কিছু সাইট আছে ব্লগ সাইট, যাই বলেন অনেক সাইট আছে এমনি এমন এমন জিনিস দেয়, আহ ওদের কাজই এই। যে তার সাইটে কিছুদিন আগে আমার এক রুমমেট হচ্ছে 1 টাকায় নাকি বিকাশে পেমেন্ট করলে হচ্ছে ঘড়ি টড়ি অনেক কিছু দেয়, সর্বোচ্চ একজন 3 জন নিতে পারে, একটা সাইট। তো দেখলাম হোম রিপোর্টে অনেকেই লগ ইন করতে 1 টাকা 1 টাকা, সে 3 বার 3 টাকা দিয়ে করছে, সে 3 টাকাতে দিছে, টাকা ঠিক আছে, তার কোনো পেমেন্ট নাই, তার কোনো মানি নাই, কিচ্ছু নাই। এর মানে এই সাইট গুলো হচ্ছে এইরকম যে আপনার ধোকাবাজি করে শুধু ভিজিটর বাড়াইবে, সাইটের টাইম রিলোড কতক্ষণ, টাইম মেনটেন অর্থাৎ স্টে করছে কতক্ষণ, এগুলা সব একটা মেজারমেন্ট আছে, এটা ডিজিটাল মার্কেটিং ওরা ভালো বলতে পারে। এইগুলা করে হচ্ছে গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট নেয়, নিয়ে হচ্ছে অ্যাড শো করে, অ্যাড শো করে তো টাকা। এরকম অনেক ভাওতাবাজি ওয়েবসাইট আছে, ব্লগ সাইট আছে, এরকম করে। তো আমরা তার এইরকম করতে আসি না, আমরা হচ্ছে শিখতে আসি। তো আমরা এখন তাইলে এই ডাটাগুলো আমরা সেভ রাখবো, কোথায় সেভ রাখবো? এর জন্য আমার একটা মেমোরি কার্ড দরকার বা ডেটাবেস দরকার। ডেটাবেস মূলত মেমোরি কার্ডের মতোই সেভ করা। আর ডেটাবেস আবিষ্কার না হইলে এই যে আপনাকে বলতো না সকালে ঘুম থেকে উঠে দেখেন 5 years ago ইউ শেয়ার এ পোস্ট ইউ পিক, মানে উইয়ার্ড উইয়ার্ড আমরা যে পিক পোস্ট গুলা শেয়ার করছি 5 বছর আগে, সেগুলাই বারবার দেখাইতো না, দেখাইতে পারতো না। কিভাবে দেখায়? সে এইগুলা হচ্ছে সুন্দর করে তার ডাটাবেজে সেভ রাখে,
এন্ড এই সেভ রাখার পরে এই বিলিয়ন বিলিয়ন ফেসবুকের ডেটা এর মধ্যে থেকে আমারটাই কিভাবে আমাকে দেখায়, এটা কিভাবে দেখায় সেটাও বলবো। এই বিলিয়ন বিলিয়ন যে ডেটা দেখায় এই ডেটাগুলো আগে তার ডাটাবেজে থাকে, এই কারণে সে দেখাইতে পারে। অর্থাৎ তাইলে হচ্ছে একটা হোস্টিং ডোমেইন থাকলে, অর্থাৎ হোস্ট থাকলে একটা ডেটাবেস থাকে। তো যেহেতু আমাদের এটা লোকাল হোস্ট, এটা একটা হোস্ট, লোকাল হোস্ট আর যাই হোস্ট হোক, আমাদের তো একটা ডেটাবেস থাকার কথা। তো আমরা এই ডেটাবেসটা পাবো কোথায়? আমরা এই ডেটাবেসটা পাবো কোথায়? প্রথম দিন কি এক দুদিন পর হয়তো আপনাদের একটা কথা বলছি, সেটা হচ্ছে দেখেন, ডেটাবেস পাওয়ার জন্য হচ্ছে আমার এই কন্ট্রোল প্যানেলে জ্যাম মাইস্কুয়েল ডেটাবেস আমরা ইউজ করব, এটা স্টার্ট করে দিতে হয়। স্টার্ট করে দিলেই আমরা ডেটাবেসটা খুঁজে পাবো। কোথায় পাবো সেটাও বলতেছি, স্টার্ট করে দিলাম, এর মানে এখন আমাদের ডেটাবেসটাও স্টার্ট হয়ে গেছে। তো এখন কি করব আমরা? ডেটাবেসটা পাওয়ার জন্য আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে অন টু 7.0.0.1, এটা কি আমাদের রুট লিঙ্ক না? লোকাল হোস্টের ইন্টার দেন, দেখেন লোকাল হোস্টের রুট লিঙ্ক। এরপর একটা স্ল্যাশ দিয়ে আপনার লিখতে হবে পিএইচপি মাই, বড় হাতের হবে ক্যামেল কেস ADMIN। যখন এইটা লিখলেন, এই অ্যাড্রেসে গেলেন, ইন্টার দিলেন, রিকোয়েস্ট ইউআরএল ইজ নট ফাউন্ড অন দিস সার্ভার। কেন হলো এটা আমরা একটু দেখি কেন হলো। সংস্থা তো রান আছেই, ওকে। আমার সে ইয়া খুঁজে পাচ্ছে না, কি পাচ্ছে না সেটাও দেখি। লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন, দেখেন আমার খুঁজে পাইছে। লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন, আমার বানানটা ভুল হয়েছিল, বড় হাতের হবে না। আমার স্ল্যাশ কি এইদিকে ব্যাকস, হ্যাঁ তাই তো, PHP মাই ADMIN অ্যাডমিন, ইন্টার দেই, দেখেন আমার পেয়ে গেছে। এইটা হচ্ছে আমার ডেটাবেজের লোক। আপনারা যতদিন বেঁচে আছেন যদি ওয়েব ডেভেলপমেন্ট করেন, এইটাতে কাজ অবশ্যই করতে হবে। এইটা হচ্ছে ডেটাবেস, আপনারা ভালোভাবে দেখে নেন। এটা ডেটাবেস। তার আগে হালকা কিছু ডেটাবেস সম্বন্ধে ইতিহাস বলে নেই, যা আমাদের কাজে লাগে না, তবে জেনে রাখা ভালো। অনেক ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন টশ্ন জিজ্ঞাসা করে। আপনারা কয়েকটা ডেটাবেসের নাম বলতে পারবেন? হুম হুম, কয়েকটা, যে কোনো কয়েকটা, এক দুই তিনটা যাই পারেন, পারবেন কি? দেখেন আমাদের, স্যার ডাটাবেজের নাম না, ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। না না ডেটাবেসের নাম। আমরা যেটা সেই ডেটাবেসের নাম কি? সেই ডেটাবেসের নাম হচ্ছে মাইএসকিউএল। মাইএসকিউএল, আর ওরাকল। হ্যাঁ ভাই বলেন। মাইএসকিউএল, ওরাকল। হুম, আছে। যেমন এক একটা ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো ডেটাবেজে ইন্টার করা যায়, কাজ করা যায়, কোনো সমস্যা নেই। তবে এক একটা ল্যাঙ্গুয়েজ এক একটা ডেটাবেজ স্পেশালিস্ট। যেমন আমাদের কিছু ডেটাবেজের নাম, মাইক্রোসফট অ্যাক্সেসের ডাটাবেজ না? মাইক্রোসফটের, হ্যাঁ মাইক্রোসফট অ্যাক্সেসটা ডাটাবেজ না স্যার? হ্যাঁ, মাইক্রোসফট একটা ডাটাবেজ আছে হচ্ছে, সেটার নাম হচ্ছে স্কুয়েল লাইট। স্কুয়েল লাইট আমার যতদূর সম্ভব।
আরো আছে ওরাকল আছে, মারিয়া ডিবি আছে, মঙ্গো ডিবি আছে, টমক্যাট আছে, অনেক ধরনের ডেটাবেস আছে। তো এক একটার এক এক ধরনের কাজ। যেমন পিএইচপির সাথে খাপে খাপ যায়, যাকে আমরা বলি যে এইভাবেই বলি আমরা যে পিএইচপির সাথে খাপে খাপ যায় হচ্ছে মাইস্কুয়েল, জাভার সাথে যায় ওরাকল, সি শার্প অর্থাৎ আপনাকে যেটা সি হ্যাশ বলে, এটার সাথে যাচ্ছে মাইক্রোসফটের মনে হয় মাইক্রোসফটের ডেটাবেসটা স্কুয়েল লাইটটা। তাছাড়াও মারিয়া ডিবি আছে, মঙ্গো ডিবি, টমক্যাট, এগুলো তো আছেই। এক একটার সাথে এক একটা স্পেশালিটি ভালো, মানে কাজ করে মজা পাওয়া যায় ভালো যায়। তো এই মাইস্কুয়েল এটার একটা হিস্ট্রি আছে কিন্তু। এই মাই মানে কিন্তু আমার না। আচ্ছা যাই হোক, আগে স্কুয়েল এর পূর্ণরূপ দেখি। স্কুয়েল এর পূর্ণরূপ কি? স্কুয়েল এর পূর্ণরূপ চলেন আমরা অনলাইনে সার্চ দেই, আমার যতটুকু সম্ভব স্ট্রাকচারাল কুইরি ল্যাঙ্গুয়েজ, এটাই হওয়ার কথা। SQL ফুল ফর্ম, ফুল মিনিং যা আসে একটা আসলে হলো, সার্চ দেন দেখেন চলে আসার কথা। হ্যাঁ, স্ট্রাকচারাল কুইরি ল্যাঙ্গুয়েজ, structured query language. SQL stand the structured query language SQL that you access the manipulate database. SQL become a standard of the American National Standard Institute ANSI in 1986. এখানে একটু পড়ে নেবেন। যাই হোক, W3 তে দেখি SQL সম্বন্ধে কি ইনস্ট্রাকশন দিছে। W3 ওয়েবসাইটটা অনেক ভালো। হোয়াট ইজ SQL? SQL কি এটা তো আমরা বলবোই। আগে আমার মতো বলি স্কুয়েল কি। স্কুয়েল কি সেটা হচ্ছে বইয়ের ভাষা না, সেটা হচ্ছে এই যে স্কুয়েল স্ট্রাকচার্ড কুইরি ল্যাঙ্গুয়েজ, এই যে আমি বললাম না যে কি ফেসবুকের বিলিয়ন বিলিয়ন তথ্য, তার মধ্যে আমি সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমি 5 বছর আগে কি একটা উইয়ার্ড পিকচার আপলোড দিছি, সেটা আমাকে দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে? এটাকে এইটা হচ্ছে কিউরি, এটাকে বলে কিউরি। এই যে প্রসেসটার মাধ্যমে দেখাচ্ছে সেটাকে বলে কিউরি। কিউরি করে দেখাচ্ছে। আর এই কিউরি করার জন্য যেই ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে মানে একটা স্ট্রাকচার হচ্ছে, সেটা হচ্ছে স্কুয়েল। মানে এই যে কিউরি করে নিয়ে আসে, একটা তো স্ট্রাকচার ওয়েতে নিয়ে আসে। এই স্ট্রাকচার ওয়ের যে ল্যাঙ্গুয়েজটা, সেটাই আমি মূলত জানি, অর্থাৎ আমরা জানি স্কুয়েল। দেখি আমাকে W3 কি বলছে। হোয়াট ইজ স্কুয়েল? স্কুয়েল স্ট্যান্ড ফর স্ট্রাকচারাল কুইরি ল্যাঙ্গুয়েজ, লেটস সি অ্যাক্সেস এন্ড ম্যানিপুলেট ডেটাবেস, মানে অনেক ডেটাবেস থেকে অ্যাক্সেস নিতে পারে। স্কুয়েল বিকাম স্ট্যান্ডার্ড অফ আমেরিকান ন্যাশনাল স্টেট, মানে এই ইনস্টিটিউট আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট 1986 সালে সর্বপ্রথম হচ্ছে আই থিঙ্ক এটা চালু হয় কিংবা এটার ব্যবহার শুরু হয়। অ্যান্ড অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন ISO ইন 1986, মানে 1986 সালে হয় হচ্ছে আমেরিকাতে এই কোম্পানিতে, আর ইন্টারন্যাশনালি হচ্ছে এই কোম্পানিতে হয় 1987 সাল থেকে। এর মানে আমেরিকা আগে শুরু হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। হোয়াট ক্যান স্কুয়েল ডু, মানে স্কুয়েল কি করতে পারে? স্কুয়েল ক্যান এক্সিকিউট কিউরিজ এগেইনস্ট ডাটাবেস, মানে ডাটাবেজে এগেইনস্ট, অর্থাৎ ডাটাবেস থেকে কুইরি করে সে এক্সিকিউট করতে পারে, পড়তে পারে, রিড করতে পারে, যেই বলেন নিয়ে আসতে পারে। এটা স্কুয়েল ক্যান রিট্রিভ ডেটা ফ্রম এ ডেটাবেস, ডেটাবেস থেকে রিট্রিভ করতে পারে। রিট্রিভের অর্থ আমি এখন ভুলে গেছি, দেখি এর মানে কি। উত্তোলন। হ্যাঁ, উত্তোলন করতে পারে। যাই হোক, আমি বাংলাতে ইংলিশ দিছি। পুনরুদ্ধার, উত্তোলন, ঠিক আছে। এটা উত্তোলন করতে পারে, এইরকম পড়তে পারেন। অর্থাৎ আমি যে লাইনটা করছি আই থিঙ্ক ওই এক লাইনের মধ্যেই সব কথা এরা ভেঙে ভেঙে দিছে। এটা হচ্ছে কিউরি, আমার স্কুয়েলের কাজ। এখন এই যে মাই স্কুয়েল, এর পূর্ণরূপ কি? স্কুয়েলের তো পূর্ণরূপ জানি, মাই মানে কি আমার। আসলে এটা একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে যখন
যে এই ব্যক্তি অর্থাৎ এই মাইস্কুয়েল যে আবিষ্কার করে, এটার নাম সম্ভবত রিক অর নিক, এরকম গুগলে সার্চ দিলে হয়তো এখন পাবো। এইরকম ওনারা যথাসম্ভব বন্ধুরা মিলে একটা তৈরি করে। তবে উনি ছিলেন সিনিয়র ডেভেলপার যাকে বলে, অর্থাৎ লিড দিত। তো উনার এক শখ ছিল, সেটা হচ্ছে এক একজন দেখবেন এক এক প্রজেক্টের নিজের নামে রাখে, কিংবা পাখি পশু এইরকম নামে রাখতে পারে, রাখে। তো উনি করছে কি, উনি আহ তার যত প্রজেক্ট ছিল, তার যত কাজ ছিল, তার নিজের মেয়ের নামে রাখছে। তার মেয়ে ছিল, মেয়ের নামে রাখছে। তার একটা মেয়ের নাম ছিল মাই। আমাদের তো নাম হয় কমন অ্যাভারেজ নাম, তো ওদের নামগুলো তো ইউনিক। তো ওই মেয়ের নাম ছিল মাই। তো এই মাই থেকেই এই মাই স্কুল নাম রাখছে। এই মাই মানে আমার না, এই মাই মানে ওই ভদ্র মহিলার নাম। ভদ্র মহিলা হোক আর কত বয়স জানি না, উনার নামে রাখছে এই মাই। এই যে মারিয়া ডিবি দেখতেছেন, এই যে ভদ্রলোক মাই স্কুল করছে, সে ওই মারিয়া ডিবি সেই করছে। মারিয়া ডিবি ডাটাবেজের কথা বললাম, এই মারিয়া হচ্ছে তার আরেকটা মেয়ের নাম। এই যে মাই স্কুলটা মারিয়া ডিবির পরে করছে, অর্থাৎ এই মাই স্কুয়েলের ব্যাকএন্ডে মারিয়া ডিবির ডেটাবেজও কাজ করতেছে। অর্থাৎ মারিয়া ডিবিকে ধরতে গেলে আপডেট করছে, অনেক বেশি কিছু চেঞ্জ করে আপডেট করছে। অর্থাৎ মাই স্কুয়েলের ব্যাকএন্ডেও মারিয়া ডিবির স্কুয়েল কাজ করে। এইটা হচ্ছে মোটামুটি মাই স্কুয়েল কিংবা মারিয়া ডিবির হচ্ছে মোটামুটি একটা ধারণা। এই ডিবিতে ডাটাবেজ, মারিয়া ডিবিতে মারিয়া ডাটাবেজ। যাই হোক, 2 মিনিট ওয়েট করেন একটু। সেটা হচ্ছে আমার লোকাল হোস্টের একটা ডেটাবেস। অনলাইনের ডেটাবেসটা কি, সেটা হচ্ছে খালি নিউ শব্দটা থাকবে না, তাছাড়া সম্পূর্ণ এক। শুধু নিউটা থাকবে না, এই নিউটা হচ্ছে আপনার অফলাইনে বেশি, তাছাড়া সব অনলাইন অফলাইন সেম। তো এই যে ডেটাবেস আমার দেখেন অনেকগুলো দেখতেছেন, আপনাদের এগুলা প্রথমত এত থাকবে না, এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। দেখেন, আপনার একটু খেয়াল করে দেখেন, এইখানে এটা হচ্ছে আপনার নাম, ডেটাবেজের নেম বা সার্ভার যাই বলেন, এটা হচ্ছে এইখানে থাকে। তার আগে বলি আমাদের কিভাবে কাজ করে। ব্ল্যাকবোর্ড নাই, সো আমরা মুখেই বলি। সেটা হচ্ছে প্রথমে আমাদের কি থাকে, একটা ডেটাবেস থাকে, ডেটাবেস নেম থাকে। এই ডেটাবেসের মধ্যে হচ্ছে অসংখ্য টেবিল থাকে। অসংখ্য বললাম বলতে, টেবিল অনেক থাকে, অনেকগুলা টেবিল থাকে। যেমন আমার একটা সাইডে কি স্লাইডার, স্লাইডারের জন্য একটা টেবিল, অ্যাবাউট পার্ট, অ্যাবাউট পার্টের জন্য একটা টেবিল, ফর্ম, ফর্মের জন্য একটা টেবিল। আবার হচ্ছে বিভিন্ন সেকশনের জন্য, যেটা যে সেকশনটা আমাদের ডাইনামিক করার প্রয়োজন, সেই সেকশনটার জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে টেবিল রাখা উচিত। যেমন দেখেন, আমাদের ওয়েবসাইট কিন্তু এখন একটা হবে না। আমরা তো বলি একটা ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট করতে হয় দুইটা। কেমন, এই যাকে আমরা ওয়েবসাইট দেব তার জন্য একটা, অর্থাৎ সেটাকে বলে ড্যাশবোর্ড। আমাদের ড্যাশবোর্ডটাও তৈরি করতে হয়। ড্যাশবোর্ড তৈরি করার জন্য ডিজাইনাররা আছে, অর্থাৎ আমরা যেভাবে ফ্রন্ট এন্ড করি ড্যাশবোর্ডের সেম ওয়ে। এই ড্যাশবোর্ড তৈরি করা লাগে, অর্থাৎ ড্যাশবোর্ডটাকে ডাইনামিক করা লাগে। আপনার ইউজার যেসব ইনপুট দেবে, নিবেন, ফর্ম, এইরকম সবার জন্য একটা ইউজার প্যানেল থাকে কিংবা ড্যাশবোর্ড থাকে। এইটার জন্য কয়েকটা টেবিল হয়। এটা তো গেল ড্যাশবোর্ড, অর্থাৎ যার জন্য তৈরি করবেন তাকে দিতে। আবার এই যারা দেখবে, অর্থাৎ ওয়েবসাইটটা যেটা শো হবে, যেটাকে আমরা ক্লায়েন্ট সাইট বলি, যেটা দেখবে, এইটার জন্য হচ্ছে আমার আরেকটা ওয়েবসাইট করা লাগে। অর্থাৎ দুইটা ওয়েবসাইট আমার করা লাগে। আমরা তো দেখি একটা, কিন্তু আমাদের জেনারেলি ওয়েবসাইট করা লাগে দুইটা। এই দুইটা ওয়েবসাইটের জন্য
কতগুলা সেকশন আছে, কতগুলা ডাইনামিক পার্ট আছে, সবগুলোর জন্যই কিন্তু একটা যদি টেবিল নেন তাহলে হিজিবিজি হয়ে যাবে না, কিছু বুঝবেন? এই কারণে প্রত্যেকটা পার্টের জন্য আমরা এক একটা আলাদা করে ইন্ডিভিজুয়াল টেবিল করব। টেবিল করার কিছু পদ্ধতি আছে, রুলস আছে, সেটা আমরা দেখব যখন টেবিল করি। তো এই টেবিলের মধ্যে থাকে হচ্ছে কলাম। রো আর কলাম তো মনে হয় আমরা জানি, খুবই ভালোভাবে জানার কথা। রো হচ্ছে আপনার হরিজেন্টালি আর কলাম হচ্ছে ভার্টিক্যালি। তো আমাদের এইখানে রো ডিফাইন করে দিতে হয় না, রো অটো কি হয়, ইনক্রিমেন্ট হয়, আপডেট হয়, যাই বলুন। আর হচ্ছে কলাম আমার ডিফাইন করে দিতে হয়, অর্থাৎ কয়টা কলাম থাকবে এটা আমার ডিফাইন করে দিতে হয়। এটা আমাদের কাজ আছে, খুবই ভালো কাজ আমরা করব। সেটা হচ্ছে দেখেন, আমার যদি আমরা এই টেবিলটা আপাতত আমরা দেখি, আমরা এই ফর্মের ডেটাগুলা হচ্ছে আমরা ডেটাবেজে সেভ করে রাখবো। কি করব তাহলে, এটা কি নেম, নেমের জন্য কি লাগবে, একটা ইমেলের জন্য কি লাগবে, মেসেজের জন্য কি লাগবে বলতে পারেন কেউ? এই ডেটাগুলো তো স্টোর হয়ে থাকবে, এটা প্রত্যেকটার জন্য এক একটা করে কলাম লাগবে। আর একটা কলামের নেম, আমার ইমেল অ্যাড্রেস, আমার মেসেজ থাকবে। আর ধীরে ধীরে যত আমি ইনপুট দেব তত হচ্ছে আমার ডেটাবেজে কি বলে আপডেট হতে থাকবে, রো আপডেট হতে থাকবে। একটা ফর্মে হচ্ছে ডেটা দেব, সেটা রোয়ে আপডেট হতে থাকবে। এইটা করার জন্য আমার কি করতে হবে, প্রথমে এসে একটা ডাটাবেস তৈরি করতে হবে। দেখেন ডেটা সার্ভার, এটা তো হচ্ছে আমি আগে এইটার সম্বন্ধে ধারণা দেই। সেটা হচ্ছে এই পাশে হচ্ছে আপনার থাকবে ডেটাবেসের নাম টাম এই রকম কিছু। এইখান থেকে আমরা জেনারেল সেটিং, ডেটাবেস সেটিং করতে পারবো। ধীরে ধীরে আমরা যখন কাজ করবো তখন অবশ্যই বুঝতে পারবো। আর এটা হচ্ছে মেনু, এক এক সময় এক একটা মেনু হয়, যখন কাজ করবো তখন দেখতে পারবো। এই ডেটাবেস পাবেন, স্কুয়েল পাবেন, স্ট্যাটাস পাবেন, ইউজার অ্যাকাউন্ট পাবেন, এক্সপোর্ট ইম্পোর্ট, মানে আপনার ডেটাবেস গুলো এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন, সেটিং করতে পারেন এখান থেকে। ডেটাবেস ক্রিয়েট করার পর যখন টেবিলে যাবেন তখন এগুলো আবার চেঞ্জ হবে। এটা গেল। এই পাশে হচ্ছে ডেটাবেস সার্ভার, কি আমার কোন সার্ভার চলতেছে, এই সার্ভারে। তারপরে কি সার্ভার টাইপ, সার্ভার টাইপ কি মারিয়াডিবি, অর্থাৎ এই ব্যাকএন্ডে এই যে এইটার একটা সার্ভার কিন্তু আছে, ডেটাবেজের আবার সার্ভার আছে যেখানে রাখা হয়েছে, এটার ব্যাকএন্ডে কি মারিয়াডিবি চলতেছে। সার্ভার কানেকশন এসএসএল ইজ নট বিং ইউজড, এসএসএলটা ইউজ হচ্ছে না। সার্ভার ভার্সনটা এটা, প্রোটোকল ভার্সন। এইখানে হচ্ছে দেখতে পারেন রুট, আমরা যেটা এটাও ইউজ করব, রুট ইউজার যেটা সেটা হচ্ছে রুট দিয়ে ইউজ করে, কিভাবে ইউজ করে সেটা দেখব। সার্ভার ক্যারেক্টার UTF-8, মানে UTF-8 ইউনিকোড, এটা ক্যারেক্টার সাপোর্ট করে, সবগুলাই সাপোর্ট করে। দেখেন UTF-8 ইউনিকোড সি, তো আমরা এটা দেব না, কোনটা দেবো সেটাও দেখব। অ্যাপাচি সার্ভার পিএইচপি কততে সাপোর্ট করে, এইরকম হচ্ছে কি এটা ওয়েব সার্ভার, এটা ডেটাবেস সার্ভার, এটা ওয়েব সার্ভার, এটা হচ্ছে পিএইচপি মাইঅ্যাডমিন যেটাতে আমরা আসছি, যে লিংকে আছি এই লিংকে এতগুলো ইয়া পাবেন, লাইসেন্স, গেট সাপোর্ট, হ্যান ত্যান অনেক কিছু আছে, ডকুমেন্টেশন কিভাবে ইউজ করবেন এটা পাবেন। এই নিউ ভার্সন, যখন এখানে নিউ ভার্সন দেয় তখন এইখানে ডাউনলোডও করতে পারবেন, রিলিজ ভার্সনও দিবে, লেটেস্ট ভার্সন দিবে, অনেক কিছু দেয়। এইখানে হচ্ছে এটা একটা নোটিফিকেশনের মতো আসে। তো আমরা ধীরে ধীরে কাজ করলে বুঝতে পারবো। সেটা হচ্ছে আমরা কি করব, প্রথমেই একটা ডেটাবেস তৈরি করব, এই নিউ এ এসে একটা ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এই ডেটাবেসটা কিন্তু সেম আছে, ঠিক আছে, প্রথমে যেটা দেখলাম সেটাই। এর মধ্যে এসে আমার এইগুলা ডেটাবেস, এখানে ক্লিক করে আমরা ফেলেও দিতে পারি, ড্রপ করে অল চেক করেও করতে পারি, কলাশনেও রাখতে পারি, যে কোনো ইচ্ছা এটা করতে পারি। আমরা আপাতত এটাতে যাচ্ছি না, এটা আমার আগের ডাটাবেস। এইখানে এসে আমরা ডাটাবেসে একটা নাম দেব, এইখানে এসে ডেটাবেসের নাম দেব, কি নাম দেব,
এই নামের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সবগুলা মানে স্মল লেটারে দিতে হবে, অ্যালফাবেট স্মল লেটারে দিতে হবে এবং অ্যালফাবেট দিয়ে শুরু করতে হবে। যদি 2 সংখ্যার নেম হয় তাহলে অবশ্যই আন্ডারস্কোর দিয়ে দিতে হবে। এখানে কোনো হাইফেন, কমা, সেমিকলন কিছুই কাজ করবে না। তো সিঙ্গেল নাম হলে ভালো হয়, 2 নাম হলে অবশ্যই আন্ডারস্কোর দিয়ে দিতে হবে। তো চলেন ডেটাবেজে একটা নাম দেই, কি নাম দেওয়া যায় আপনারা সাজেস্ট করেন, কি নাম দেওয়া যায় বলেন। এইটাতে আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনার যে প্রজেক্টের নাম হুবহু সেই নামেই দেওয়ার চেষ্টা করবেন। আমার প্রজেক্টের নাম কি, আমার প্রজেক্টের নাম তো অনেক বড়, তো আমি প্রজেক্টের নাম আপাতত দিচ্ছি না, মনে করেন ওইটাই দিতে হবে। আমি আমার ব্যাচের নাম দিই তাইলে, যেহেতু বললেন না, BAN_WDD এইরকম একটা প্রজেক্টের নাম দিলাম। এখন এইখানে এটা কি, এটা হচ্ছে ক্যারেক্টার, অর্থাৎ কোন লেখা কোন ক্যারেক্টার সাপোর্ট করে, এটা ধীরে ধীরে বুঝবেন। আমরা এখানে এসে এইটা দেব হচ্ছে UTF-8 জেনারেল, UTF-8 এটা না, UTF অনলি 8 আছে একটা, UTF-8 কই, জেনারেল CI এইটাই নাকি, UTF-8 UTF-8 জেনারেল CI, আমরা এইটা দেব, দিয়ে এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করলেই দেখেন আমার ডাটাবেস ক্রিয়েট হয়েছে, আমার ডেটাবেস ক্রিয়েট হয়েছে। এইখানে হচ্ছে স্ট্রাকচার আসছে ডেটাবেসের, কিন্তু এখানে কি লেখা, নো টেবিলস ফাউন্ড ইন ডেটাবেস, অর্থাৎ এই ডেটাবেসের কোনো টেবিল ফাউন্ড করে নাই, মানে কোনো টেবিলই নাই, ফাউন্ড করবে কি। এইখানে এসে আপনার টেবিল, এই দেখেন ক্রিয়েট টেবিল, টেবিল ক্রিয়েট করতে হবে, কলাম সংখ্যা দিতে হবে, এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে। আমরা এখন টেবিল ক্রিয়েট করব, কোনো সমস্যা নেই, তবে টেবিল ক্রিয়েট করলে আমার অটো ইনক্রিমেন্টে যেতে হবে, হ্যাঁ ওইখানে বোঝার অনেক কিছু আছে। আমরা টেবিল আপাতত এখন ক্রিয়েট করতেছি না। ওকে, আমরা এটা বোঝানোর আগে অবশ্যই টেবিল ক্রিয়েট করতে হবে। আচ্ছা চলেন আমরা টেবিলটা আগে ক্রিয়েট করি। টেবিল ক্রিয়েট করার সময় অবশ্যই আপনাকে প্লুরাল নেম দিতে হবে, প্লুরাল, অর্থাৎ বহুবচনের একটা নেম দিতে হবে। এটাও সেম কাহিনী, সবগুলা ছোট হাতের অক্ষর হবে, যদি ডাবল নামে হয় একটা করে আন্ডারস্কোর দিতে হবে। তো আমরা এটা কোন টেবিল ক্রিয়েট করব, এটা আমরা কি ক্রিয়েট করব, এটা একটা ফর্ম না, এটা কিসের ফর্ম, ধরেন এটা ইউজার ফর্ম। তো আমরা এই টেবিলের এই নাম অনুযায়ী আমরা নামকরণ করব। অবশ্যই টেবিলে একটা নাম দেব, সেটার নাম ইউজার ইনফরমেশন, ইউজার INFORMATION, অবশ্যই প্লুরাল, অবশ্যই দিতে হবে প্লুরাল, তাছাড়া হবে, তবে অবশ্যই প্লুরাল দিতে হয়। আর অবশ্যই আন্ডারস্কোর দিতে হবে 2 নামের মাঝখানে যদি লিখতে চান। এইটা এখন আমার কলাম সংখ্যা কয়টা হবে এটা আমার বুঝতে হবে। এখানে আমার ফর্ম কয়টা আছে, তথ্য নেব কয়টা, একটা দুইটা তিনটা না, কথা বলেন না কেন আপনারা। স্যার 6টা হবে। 6টা, কেন 6টা? স্যার কারণ আমাদের যে লেভেলটা আছে ওইটা এন্ট্রি নিতে করবো না। বুঝি নাই, আবার বলেন। হ্যালো, স্যার ফর্মটা আবার দেখি, ওই নেই। এই যে আমাদের ফর্মটা,
তিনটা হবে, ছয়টা না। তিনটা হবে। দেখেন যখন আমরা কোডিং করব তখনই আমাদের যেগুলো কলাম থাকে সেগুলো তো নেবই, তারপর একটা কলাম আমাদের বেশি বন্ধ করো, দেখো না। কেন আমাদের একটা আইডি কলাম নিতে হয় যেটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট অর্থাৎ ইউনিক নাম্বার। আমরা একটা করে রো অ্যাড করব, একটা করে 1, আবার রো অ্যাড করব 2, আবার রো অ্যাড করব 3। এই যে একটা নাম্বার, এটা একটা আইডি তে কলে হয়, আইডি কলামে হয়, এটা অটো ইনক্রিমেন্ট। এর জন্য একটা আমার এক্সট্রা কলাম নিতে হয়। তাহলে আমরা ডেটা নেব তিনটা কলামের আর একটা বেশি অর্থাৎ চারটা, অর্থাৎ যতগুলো কলাম থাকবে তার থেকে একটা বেশি অবশ্যই কলাম নিতে হবে, এটা অবশ্যই, তাছাড়া হবে না। তো আমরা চারটা কলাম নেব, টেবিলের নাম দিলাম গো দিলাম। গো দেওয়ার পর দেখেন আমার একটা স্ট্রাকচার আসছে, এখানে অনেক কিছু হাবি যাবে লেখা। এইখানে হচ্ছে আমরা কলামের নেম দেব। প্রথমটা আমরা কি দেব, আইডি। এটাকে প্রাইমারি কি বলে, আইডি দিলাম। এর টাইপ কি হবে, টাইপটা বলে দিতে হবে। টাইপ হচ্ছে আপনার কি ধরনের লেখা, এই আইডিটা কি 0 1 2 3 সবগুলা কি ইন্টিজার না, ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ, সেখানে এটা ইন্টিজারে রাখবো, আইএনটি ইন্টিজার। লেন্থ কত দেব, এই লেন্থটা হচ্ছে আমি যদি এখানে 2 দেই এর মানে হচ্ছে দুইটা নাই, মানে 2 সংখ্যার বৃহত্তম সংখ্যা কত, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 19। না, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99। 99, 99। হ্যাঁ, এর মানে এখানে এইভাবে হিসাব করে আমরা যে অঙ্ক দেব তার বৃহত্তম সংখ্যা ধরবে। অর্থাৎ আমি যদি 3 দেই তাহলে 999, যদি আমরা 4 দেই 9999, এতগুলা দেব। অর্থাৎ এইটা দেওয়ার জন্য মানে একদম সিকিউর করে হাতে রাখার জন্য ডিফল্ট ভাবে আমরা সবাই যা দেই সেটা হচ্ছে 11। এর উপরে আর দিতে হয় না, এটাই সর্বোচ্চ দিলেই হয়। মানে 11টা 9, 11টা 9 মানে কত, 99 কোটি এরকম সামথিং আছে। এতগুলা আমার রো কখনোই হয় না। তারপর ডিফল্ট নান এগুলা যখন দেব করবো কাজ তখন বুঝাবো। এইদিকে আসেন, এসে এটা কি আমার অটো ইনক্রিমেন্ট হবে না, আমি কি 1 2 লিখবো, আমি না, কোডের মাধ্যমে তথ্য নাম ইমেল ফোন নাম্বার এটা 1 2 তো লিখবো না। এই কারণে এটাকে এআই আমরা বলি অটো ইনক্রিমেন্ট, কিন্তু এটার পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই ঘরে একটা টিক মার্ক দেন, টিক মার্ক দিলে দেখেন এইখানে প্রাইমারি নামে একটা ইয়া সিলেক্ট হয়ে গেছে, মানে এই আইডিটা হবে প্রাইমারি কি, অর্থাৎ সে অটো ইনক্রিমেন্ট হবে প্রাইমারিলি ভাবে ইন্টিজার হলো। আইডির কাজ শেষ। আমার এখন এইখানে হচ্ছে আমার কলামের নামগুলো দিতে হবে। আমি সাজেস্ট করব, অর্থাৎ সবাই সাজেস্ট করে যে আমার যে এই কলামের নামগুলো আছে, নেম কই, নেম ফিল্ড, এই নেম ফিল্ডটাই হচ্ছে আপনার ডেটাবেজের টেবিলের কলামের নাম দিবেন। তাহলে কোড করা খুবই সহজ হয়, খুবই সহজ। সবাই এটাই দেয়, যে কোনো নাম দিলে হয়, তবে এটাই দেয়। আমি ইউজার নেম দিলাম, ইউজার ইউজার ইমেইল। মেইল দিব, কি দেব, ইউজার মেসেজ। ইউজার মেসেজ। এখন এইটার টাইপ দিতে হবে, ইউজার নেমটা কি টাইপ হবে, এটার মধ্যে তো এই যে সোহান 3 4 5 এরকমও থাকতে পারে, যেমন আমাদের আরিফ ভাই, আরিফুল ভাইয়ের নাম আছে আরিফুল 1 2 3 এরকম সংখ্যা। তো নামও থাকতে পারে, সংখ্যাও থাকতে পারে। এই কারণে এটাতে তো ইন্টিজার হবে না, আবার টেক্সটও হবে না, তাহলে কি এটাতে হয় ভার্কার। ভার ক্যারেক্টার। ভার্কার, কারণ ভার্কার দিলে সবই পায়, নাম স্ট্রিং ইন্টিজার সবই পায়। এটার লেন্থ কত দেব, একটা নাম কত বড়ই বা হতে পারে, 50 30 40 50 ওয়ার্ড, 50 ক্যারেক্টার বেশি কিন্তু হয় না। তো আমরা এই 50ই দেবো, একটা নাম 50 ক্যারেক্টার বেশি কি হয়, শুধু শুধু জায়গা আমরা তো নষ্ট করব না। আমরা ইমেলটাও সেম 1 2 3 থাকে, টেক্সটও থাকে, এই কারণে এটাও আমরা ভার্কার দেব।
এইটাতে ইমেলটা কত হয়? সর্বোচ্চ তো 50ই হয়। আমরা খুবই সিকিউর, খুবই ইয়ার জন্য আমরা সর্বোচ্চ 100 দিতে পারি। এখন এই ইউজার মেসেজ, এখন এটাকে তো আর তাকে লিমিটেশন করে দেওয়া যায় না। তার আগে এর টাইপটা কি দেবো? এটা টাইপটা আবার ক্যারেক্টার হবে। হ্যাঁ, দেখেন এই ভার্কারের জায়গা কত নেই জানেন? প্রত্যেকটা ওয়ার্ডের জন্য ভার্কারের প্রত্যেকটা ওয়ার্ডের জন্য জায়গা নেয় হচ্ছে 2 বাইট, অর্থাৎ 16 বিট। বিট বাইট হিসাব তো মনে হয় জানেন। আর টেক্সটের জায়গা নেয় হচ্ছে 1 বাইট। এর মানে দেখেন ডাবল, কিন্তু আমরা শুধু শুধু ভার্কার দিয়ে এত জায়গা, ডাটাবেজে এত জায়গা নষ্ট করবো না। কারণ ইউজার মেসেজ তো সে গল্প লিখবে, ইয়া লিখবে, এটা তো তার ভার্কার টাইপ হবে না। এটা হবে হচ্ছে আপনার টেক্সট টাইপ। উপরে ছিল স্যার। এই টেক্সট টাইপের ও কি লিমিটেশন করে দেব এখানে? না, কারণ সে তো অনেক কিছুই লিখতে পারে। এখন কথা হলো, যদি আমি এখানে কিছু না দিই, তা ডিফল্ট ভাবে টেক্সটের একটা ইয়া পাই, লেন্থ পাই, সেটা জানেন আপনার কত? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আরেকটা আছে, সেটার নাম হচ্ছে লং টেক্সট। এখানে যদি দেখেন যে এই টেক্সটের যেই ভ্যালুটা সেটা দিয়েও হয় না, এখানে লং টেক্সট দিতে পারেন। লং টেক্সটের ভ্যালু কত এটাও দেখবেন। এই দুটো হচ্ছে হোমওয়ার্ক আপনাদের, যদি না দেয় ডিফল্ট ভাবে কত থাকে। এই আমাদের টেবিল ক্রিয়েশন করা হয়ে গেল। এখন আমি সেভ দেব। আমার কি স্ট্রাকচারে আইডি চলে আসছে ইন্টিজার 11, আইডিতে একটা চাবি, এর মানে হচ্ছে এটা প্রাইমারি কি। অটো ইনক্রিমেন্ট, এটা অটো বৃদ্ধি হবে। ইউজার নেম ভার্কার, ইমেল ভার্কার, ইউজার মেসেজ টেক্সট, ইউটিএফ জেনারেল সিআই তে কাজ করবে এটা। এখান থেকে আপনি চেঞ্জও করতে পারেন, ড্রপও করতে পারেন, মোড়ে যা দেখেন প্রাইমারি কি, ইউনিক, এগুলাও চেঞ্জ করে দিতে পারেন। এটা তো গেলই। তারপরে এর আগে পিছে একটা করে কলাম বৃদ্ধি করতে পারেন। কোথায়? আফটার, এখানে লিখছে আফটার ইউজার মেসেজ, অর্থাৎ আফটার ইউজার মেসেজের নিচে কলাম বৃদ্ধি করতে পারেন যদি না চান। বিগিনিং এর টেবিল, টেবিলের প্রথমে একটা কলাম, ওকে না। আফটার আইডি, আইডির পর না। অর্থাৎ এইখানে আপনি যেখানে একটা কলাম বৃদ্ধি করতে চান, এইখানে এসে কলামের সংখ্যা একটা দেন, দুইটা দেন, যা দেন দিয়ে এখানে গো দিলেই সে একটা কলাম বৃদ্ধি হয়ে যাবে। সবগুলো ধরে ফেলে দেওয়াও যায়। এইটা হচ্ছে আপনার স্ট্রাকচার। দেখি ব্রাউজারে যাই আমরা। এখন আসলে ব্রাউজার দেখেন, এইখানে এসে হচ্ছে আইডি হবে, নেম হবে, ইউজার মেইল হবে, ইউজার মেসেজ হবে। এইখানে হচ্ছে আপনার ডেটাগুলো সেভ হবে। তো আপাতত আমরা কোডে হচ্ছে কোনো কিছু ইমপ্লিমেন্ট করি নাই যে কোড থেকে দিলে যাবে। আপাতত আমরা এখানে হাতে ধরে দিই। এখানে যে কোনো ওয়েতেই আপনার ডেটা ইনপুট করা যায়, সাবমিট করা যায় কিংবা রাখা যায়। কোডের মাধ্যমে করা যায়। আবার এখানে দেখেন ইনসার্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন, এইখানেও করা যায়। আবার কিউরি করেও, এইখান থেকে কিউরি করেও করা যায়। এই স্কুয়েল দিয়ে আমার কিউরি করে, কোন টেবিলে কিউরি করেও করা যায়, তো সেটা দেখাবো, সমস্যা নেই। তার আগে আমরা হাতে ধরে ম্যানুয়ালি করি। ইনসার্ট আইডি, প্রথমে আমরা আইডি অন, কিন্তু আমরা এটা দেব না। দেখেন তারপরে পাই ভার্কার নেম, আমরা নেম দেব, কি দেব? সোহাগ। তারপরে ভার্কার মেইল, .com, ওকে। আমি এখানে দেব মেসেজ, is a capital city, ওকে মেসেজ দিলাম। দেখেন এখন এখানে গো দেন, কি হয়? গো দিলেন, দেখেন এইটা হচ্ছে কি আপনার কিউরি। এইভাবে হচ্ছে আপনি কিউরি করতে পারেন, সেটা এখন দেখাই দিছে এখানে। তো আমরা স্কেলে এখনই যাব না, আমরা ব্রাউজ করব। দেখেন কি আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে।
আমরা আইডি দিই নাই, তারপর আইডি অ্যাড হয়েছে। আইডি 1 নেম ইমেইল, তারপর এটা ইউজার মেসেজ। এইখান থেকে আপনি এডিট করতে পারেন। অন রিফ্লেক্টেড, এখান থেকেও এডিট হয়ে গেল। এটা বানানো অস্থির লিখছি। এখান থেকেও আপনি এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন, আবার এইখানে ডাবল ক্লিক করে এডিট করতে পারেন। মানে এটা অনেক সুন্দর ম্যানুয়ালি করা, আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে করতে পারেন। তো আমরা মেইনলি করব হচ্ছে কোডের মাধ্যমে ইনপুট দেব, এখানে আপডেট হয়ে যাবে। সেইটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করব কিভাবে কোডের মাধ্যমে করা যায়। তার আগে হচ্ছে এসকিউএল এর মাধ্যমে কিউরি করে কিভাবে করা যায় এটা কিন্তু আপনাদের শিখতেই হবে। এটা শেখার জন্য আপনি W3 স্কুলে যাবেন, এইখানে দেখেন এটা আবার কি লার্ন এসকিউএল, এইখানে ক্লিক করেন। দেখেন w3school.com HTML আসছে, এইখান থেকে ক্লিক করে আসতে পারেন। দেখেন এইগুলা কত স্কুল আছে। আমার রো আপডেট করা, ডিলিট করা, আবার ইনসার্টটা প্রথমে দেখি। ইনসার্ট সিনট্যাক্স 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 ইনসার্ট ইনটু, দেখেন ইনসার্ট ইনটুতে ক্লিক করলাম, আসতেছে আসুক। এটা দিয়ে হচ্ছে ইনসার্ট করা যায়। কিভাবে ইনসার্ট করা যায় চলেন এটাকে কপি করি, আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে করব। এখানে আসবেন, এসে এখানে তো প্রথমে দিয়েই দিছে সিলেক্ট করা, আচ্ছা ওইটা না দেয়, ইনসার্ট ইনটু। প্রথমে কি করতে হবে, ইনসার্ট নামে ট্যাগ লিখতে হবে, তারপর ইনটু, তারপর হচ্ছে টেবিলের নাম। আমাদের টেবিলের নাম কি, ইউজার ইনফরমেশন। আমরা টেবিলের নাম লিখবো ইউএসইআর, ইউজার ইনফরমেশন। দেখেন এইখানে সাজেস্ট করছে টেবিলের নাম। তারপরে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে আপনার কলামের নাম। এখন কোন কোন কলামে লিখবেন, একটাতে লিখলেও হবে, একটা যদি দেন একটা হবে, দুইটা দিলে দুইটা হবে, তিনটা দিলে তিনটা হবে। তো এখন আমার এইখানে কলামের নাম কি ছিল, কলামের নাম কোটেশনের মধ্যে লিখতে পারেন। ওকে, দেখে আসি আমরা কোটেশনের মধ্যে লেখাছি আছে কিনা। কোটেশনের মধ্যে নাই, তো কোটেশনের মধ্যে লিখলেও হয়, কোনো সমস্যা নেই। আমরা আচ্ছা আপাতত প্রথম যেহেতু শিখতেছি কোটেশন ছাড়া ছাড়া দেখি। প্রথম আমাদের কি ছিল, ইউজার নেম, ইউএসইআর ইউজার নেম, দেখেন চলে আসছে এন্টার। তারপরে কি কমা, তারপরে আর একটা ইউজার ইমেইল, মানে যেটা যেভাবে দিবেন সেভাবে দিতে হয়, ইউজার মেসেজ। এরপর আপনাকে দিতে হবে এই পাশে এসে ভ্যালু, আর এই অক্ষরগুলো ছোট হাতের দিলেও হয়, তবে যেহেতু স্কুয়েলের হচ্ছে ডিফল্ট লেখা সেহেতু এগুলো বড় হাতে দিবেন। তারপর দিবেন ভ্যালু, তারপরে ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দিয়ে এর মধ্যে এই প্রথমটা যেই ভ্যালুটা দিবেন এটাই প্রথম কলামে বসবে, তারপরে কমা দিয়ে যেটা দিবেন এটা বলবে, অর্থাৎ সিরিয়ালি এইভাবে যেভাবে এটা লিখছেন সেইভাবেই সেই ভ্যালুটা বসবে। যেমন আমি প্রথম কলামের মধ্যে দিলাম হচ্ছে আমার নাম, আমার নামটা একবার দিছে, আমি ছোট হাতের দেই, কমা, তারপরে কি দেব, ইমেল অ্যাড্রেস ana@gmail.com। ওকে, তারপরে কি দেব, আই থিঙ্ক কমা কোটেশন দিতে হয়। তারপর মেসেজ, মেসেজ কি দেব, মেসেজ দেব this WATH is cool। ওকে দিলাম। এখন তো এরপরে একটা সেমিকোলন, এখন তো এটার দরকার নেই আমার, কোনো সমস্যা নেই, একসাথে লিখলে হয়। দেখেন কি করলাম, ইনসার্ট ইনটু, মানে তুমি
ইনসার্ট করো। কোথায় ইনসার্ট করো? ইউজার টেবিলে করো। কোথায় কোথায় করবে? ইউজার নেম, ইউজার ইমেল, ইউজার মেসেজ, এই তিনটা কলামে করো কি? ভ্যালু। কি ভ্যালু করো? প্রথম কলামে করো রানা, দ্বিতীয় ভ্যালু করো rana@gmail.com, তৃতীয় কলামে করো হচ্ছে দিস ওয়েদার স্কুল। এটা এই ইউজার টেবিলে ইনসার্ট করো। দেখি এটা আমরা কপি করে রাখি, দেখি কোটেশন ছাড়া কাজ করে কিনা। গো দেই। গো দিলে দেখেন স্কুল কিউরি ইরোড ধরছে। কি ইরোড ধরছে? সেটা হচ্ছে আমার কোটেশনটা ইরোড ধরছে। তারপরেও আমরা যদি ব্রাউজারে যাই, কোনো ইফেক্ট পড়ে নাই অবশ্যই আমার, তাইলে এখন এখানে কোটেশন দিয়ে কাজ করতে হবে, এই কারণে আমি কপি করে রাখছি। কোটেশন দিতে হবে হচ্ছে প্রথমে এগুলা দিয়ে দেখি, ওইখানে কোটেশন তারা দেয় নাই। কাট, এর মধ্যে হচ্ছে পেস্ট। একটু দেখে আসি কি অবস্থা। ভ্যালু তো কোটেশন দিতে হয়, ইয়েস ভ্যালুতে কোটেশন দিতে হয়। দেখেন এখানে কি লিখছে। যাই হোক, আমরা ভ্যালুতে কোটেশন দিছি একটা। কাট, দুইটা, এটা মানে চেঞ্জ করছে। আমরা যখন কিছুদিন আগে করছি কালারটা চেঞ্জ ছিল না, কালারটা দেখেন একটু স্পেসে জায়গা করে নেই। এখন যদি ইনসার্ট ইনটু কি করলাম, ইউজার ইনফরমেশনকে ইউজার নেম, ইউজার ইমেল, ইউজার মেসেজ, এই কলামগুলোতে এই ভ্যালুগুলা তুমি সেট হও। দেখি এখন এটাকে কপি করে রাখি, গো দেই। দেখেন ইনসার্টেড রো আইডি 2 সাকসেসফুলি হয়েছে। দেখেন এখন যদি আমি ব্রাউজারে যাই, আমার কিন্তু আইডি দেই নাই, তাও অটো পাইছে রানা, আমার ভ্যালু, আমার ওয়েদার। এরকম কোয়েরি করতে হবে আপনাদের। অর্থাৎ ইনসার্টের কিউরি আছে, ডিলেটের কিউরি আছে, আপডেটের কিউরি আছে, এইগুলো আপনার দেখতে হবে। কিন্তু এইগুলা না দেখলে আমরা কোডের মাধ্যমে, অর্থাৎ আমরা এই যে কোড যে করছি, এই কোডের মাধ্যমে আমরা কিন্তু ডাটাবেজে আপলোড করতে পারবো না। বুঝতে পারছেন? এই জন্য আপনাকে এসকিউএলটা শিখতেই হবে। তো আমি সাইটটা দেখাইলাম, একটু যা ঘুরবেন দেখবেন। ইনসার্টের জন্য কি, আপডেটের জন্য কি, দেখেন আপডেটের জন্য দিছে আপডেট টেবিল নেম, তারপর সেট, তারপর কলাম, কোন কলামে হচ্ছে দিবেন, এটা আবার ইকুয়াল দিয়ে ভ্যালু দিতে হয়। হোয়ার, আবার কন্ডিশন, কোথায়। দেখেন এই পাশে মনে হয় এক্সাম্পল পাবেন। দেখেন আপডেট কাস্টমার, এটা টেবিল নেম, সেট, এটা কলাম নেম, এটার নাম চেঞ্জ করছে, সিটি চেঞ্জ করছে, হোয়ার কোথায়, কাস্টমার ইউজার অর্থাৎ আইডিটা, আইডিটা কোথায়, আইডি 1, 1 নাম্বার আইডিতে এই কলামগুলোতে এটা আপডেট করো। ডিলেট, ডিলেটটা সহজ আছে। দেখেন ডিলেটটা সরাসরি দিতে হবে। ডিলেট, তাহলে ফর্ম কোথায় থেকে, কাস্টমার টেবিল থেকে, এটা টেবিলের নাম, হোয়ার কোথায়, এইটা হচ্ছে আইডি দিবেন, নেম দিলেও চলে। এটা হচ্ছে আইডি সমান এত। দেখেন হোয়ার কন্ডিশন অর্থাৎ আইডি কয় নাম্বার রো, কয় নাম্বার, এখন 5 নাম্বার দিলে 5 নাম্বার রোটাই ডিলিট হয়ে যাবে। সিলেক্টটা একটু সহজ আছে, সিলেক্টটা ওয়াল সিলেক্টটা সহজ, আবার সবগুলো এক একটা করে সিলেক্ট করলে এটা আনা যায়। দেখেন অল সিলেক্ট হচ্ছে সিলেক্ট স্টার, স্টার মানে অল ফ্রম টেবিল নেম, অর্থাৎ এই কোন টেবিল থেকে সিলেক্ট করব, এটা স্টার বলে দিলে সবগুলা সিলেক্ট হবে। যদি আপনি একটা একটা করে সিলেক্ট করতে চান সেটাও আছে। একটা একটা করে সিলেক্ট করার জন্য আলাদাভাবে কলাম ধরতে হয়, আমরা দেখাবো, কোনো সমস্যা নাই। তখন হচ্ছে হোয়ার দিতে হয়, হোয়ার কোন আইডি থেকে। তো এইগুলা যায় এখান থেকে একটু দেখবেন, শুধু এখানে না, অনেক এসকিউএল এর ইয়া আছে অনলাইনে, কষ্ট করে একটু দেখবেন। এখন কথা হলো এই ডেটাবেস সম্বন্ধে, এই হচ্ছে প্রাথমিক বা বেস ধারণা।
আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, স্কিলটা জানতে হবে। এখন যত আসবে, এখন শুধু কি করব আমি, এই আমার ইয়াতে যে এইখানে হচ্ছে ক্রিয়েট টেবিল, এখানে খালি টেবিল করব, যেভাবে করছি সেম সেইভাবে। কয়টা কলাম হবে তার থেকে একটা কলাম বেশি দিয়ে কলাম দিয়ে দেবো। এইভাবে হচ্ছে আমরা এক একটা করে টেবিল করব, এক একটা করে দেব, কি বলেন, এক একটা সেকশন দেব। দেখেন আমরা যদি আমরা যে কাজটা করছি, দেখেন এইখানে কতগুলো টেবিল, এটা তো এক পেজের জন্য আরো আছে। তো এটা হচ্ছে কাজ আমার, প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা আলাদা, সরি প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা টেবিল এখানে করা আছে। তো এইভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা ইয়ের জন্য আলাদা আলাদা টেবিল করতে হবে, আলাদা আলাদা ভাবে রাখতে হবে, যেন আলাদা আলাদা সেকশনে আমরা এটা দেখাইতে পারি, শো করতে পারি। এই হচ্ছে কাজ। যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে বলতে পারেন। অনেকেই নাই, আমরা একটা ব্রেক নেই, ব্রেকের পর এসে দেখি কি করা যায়। আপনার কি আছেন, কি আমার কথা শুনতে পাচ্ছেন? অঞ্জন ভাই, মনসুর ভাই, সুমন ভাই, ভাই আপনারা কেউ আছেন? হ্যাঁ ভাই আছি। ওকে, আমরা একটা ব্রেক নিচ্ছি, তারপরে পরবর্তী।